হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর প্রথম থেকে শেষ পর্যন্ত। লক্ষ্য করো, আজকে পার্ট 1টা করাবো একদম কোশ্চেন অ্যান্সার সব পুরো ডিটেলসে। সিবিএসসি বোর্ড তোমার বিভিন্ন রকম যে বোর্ডের কোশ্চেন আছে সেগুলো পরপর করানো হবে, একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখো। আজকে পার্ট 1টা শুরু করছি। দেখো একদম প্রথমে আছে আগের ডেটে সব যেগুলো বেসিক আইডিয়া সব দিয়ে দিয়েছিলাম। এবার পরপর দেখো আস্তে আস্তে ফার্স্ট চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। চ্যাপ্টার নাম হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, 11-এর একদম ফার্স্ট চ্যাপ্টার। প্রথমে আছে এলিমেন্ট বা মৌল। মৌলটা আগে ডেটে বলেছিলাম কাকে বলা হয়। একই রকমের পরমাণু দ্বারা গঠিত হবে তবেই বলবো কোনো একটা পদার্থ তার মৌলের সাবস্টেন্স মানে মৌলের অবস্থায় রয়েছে কোনো একটা পদার্থ যদি একই রকমের পরমাণু দ্বারা গঠিত হয়, সেই মৌলটা পরমাণু হতে পারে অথবা অণু হতে পারে। এবারে পরমাণু কাকে বলা হচ্ছে? মৌলের ক্ষুদ্রতম অংশ হবে, একদম ছোট অংশ, মৌলের ক্ষুদ্রতম অংশ হবে যা স্বাধীন সত্তা থাকতে পারে আবার নাও থাকতে পারে। স্বাধীন সত্তা কথার অর্থ কি? স্বাধীন সত্তা কথার অর্থ হচ্ছে প্রকৃতিতে তার অবস্থান কীরকম, সেটা হচ্ছে স্বাধীন সত্তা। স্বাধীনভাবে প্রকৃতিতে সে কী রূপে থাকতে পারে সেটাই বলা হচ্ছে তার স্বাধীন সত্তা। এবারে ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে পরমাণু মানে কি? তার স্বাধীন সত্তাটা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই দুটো পয়েন্ট ভালো করে লক্ষ্য করো, স্বাধীন সত্তা থাকতে পারে নাও থাকতে পারে। এখানে অণুতে চলে আসো, মৌলের ক্ষুদ্রতম অংশ যার অবশ্যই স্বাধীন সত্তা থাকবে, যার অবশ্যই স্বাধীন সত্তা থাকবে। তাহলে এখানে একটা উদাহরণ দেখো, প্রথমে নেওয়া হচ্ছে সালফার। সালফার মৌল, পরমাণু কিরকম হিসাবে থাকে? এস হিসাবে থাকে পরমাণু। সালফারের যে পরমাণুটা আমরা জানি এস। এবারে এটা প্রকৃতিতে কিরকম থাকে? S8 হিসাবে থাকে, প্রকৃতিতে S8 হিসাবে থাকে। তাহলে S8 হিসাবে যেহেতু প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে এটাই স্বাধীন সত্তা রূপে থাকবে। কখনো এইটা স্বাধীনভাবে থাকতে পারে না পরমাণু, এই জন্য বলা হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবারে চলে আসো অণুতে। অণুতে দেখো হাইড্রোজেন নেওয়া হচ্ছে, হাইড্রোজেন একটা মৌল। এরপরে H2 যে অণুটা, হাইড্রোজেনটা সব সময় H2 হিসাবে প্রকৃতিতে অবস্থান করে। তাহলে প্রকৃতিতে হাইড্রোজেন হিসাবে H2 থাকে, এই জন্য প্রকৃতিতে স্বাধীন সত্তা পাওয়া যায়। কার? এই অণুর ক্ষেত্রে স্বাধীন সত্তা অবশ্যই আছে, কারণ H2 অণুটা, হাইড্রোজেন যে মৌলটা সেটা প্রকৃতিতে H2 হিসাবে থাকে, এই জন্য বলা হচ্ছে H2 যেহেতু অণু তার স্বাধীন সত্তা অবশ্যই থাকবে। এরপরে চলে আসো হিলিয়াম। হিলিয়ামটা কি হয়? হিলিয়ামের বদলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন যাই খুশি নিতে পারো। হিলিয়ামের কি হবে? সে অণু হিসাবেও বলতে পারি আবার পরমাণু হিসাবেও বলতে পারি। এই জন্য দেখো দুদিকে দাগ করা আছে, দুদিকে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে হিলিয়ামটা অণু হিসাবে কাউন্টিং করা যায়, মৌলের অণু হিসাবে, মৌলের পরমাণু হিসাবে কাউন্টিং করা যায়। কারণ কি? হিলিয়াম He হিসাবেই থাকে প্রকৃতিতে। তাহলে He হিসাবে থাকা মানে এটা হিলিয়ামের একটা পরমাণু, কারণ এতে তো কোনো আর পরমাণু যুক্ত নেই, একটাই পরমাণু রয়েছে, এই জন্য এটা একটা হিলিয়ামের পরমাণু। আবার যেহেতু Heটা প্রকৃতিতে, হিলিয়ামটা প্রকৃতিতে He হিসাবে থাকে, তাহলে অণুর ক্ষেত্রে বলা যাবে তারও স্বাধীন সত্তা রয়েছে। তাহলে Hটা আমরা কোনো মৌলের অণুও বলতে পারি। তাহলে যদি He থাকে আমরা বলবো কোনো মৌলের পরমাণু অথবা কোনো মৌলের অণু, এই দুটোই বলা যাবে। এরকম নিয়নকেও বলতে পারি, আর্গনকেও বলতে পারি, এরকম যত নিষ্ক্রিয় মৌল আছে প্রত্যেকটাকে আমরা বলতে পারি যে এগুলো প্রত্যেকটা কি হবে, যে অণু হিসাবেও বলতে পারি, মৌলের পরমাণু হিসাবেও বলতে পারি। যেহেতু হিলিয়ামটা তার পরমাণু রূপে আছে স্বাধীন সত্তা হিসাবে, এবং অণু কেন বলছি? কারণ হিলিয়ামের স্বাধীন সত্তা রয়েছে বলে সে অণুর সংজ্ঞাতেও পড়েছে, এই জন্য হিলিয়ামটা পরমাণু বলতে পারি, অণুও বলতে পারি, যেহেতু প্রকৃতিতে He হিসাবে একে পাওয়া যায়। এবারে দেখো, এরপরে কোনো একটা যৌগের মধ্যে, আগের ডেটে কি বলেছিলাম, কোনো একটা সিঙ্গেল আয়নের ক্ষেত্রে বা কোনো একটা মৌলের ক্ষেত্রে কতগুলি ইলেকট্রন, কতগুলি প্রোটন, কতগুলি নিউট্রন রয়েছে সেগুলো নির্ণয় করেছিলাম। আজকে দেখো যৌগের ক্ষেত্রে এবং কোনো একটা আয়নের ক্ষেত্রে কিভাবে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কাউন্টিং করা হবে। প্রথমে আসো CO2 এর ক্ষেত্রে দেখো কার্বন আছে, দুটো অক্সিজেন আছে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত, টোটাল আমি কিভাবে বের করব, এগুলো যৌগের ক্ষেত্রে কিভাবে প্রোটন সংখ্যা বের করব, প্রত্যেকটা পরমাণুর মধ্যে কতগুলি প্রোটন আছে সেটা বের করব, দিয়ে টোটালটাকে যোগ করব। তাহলে কার্বনের মধ্যে কতগুলি প্রোটন সংখ্যা আছে? 6টা আছে, যেহেতু একটা কার্বন।
দুটো অক্সিজেনের জন্য, তাহলে একটা কার্বন জন্য 6 হলো, একটা কার্বনের জন্য প্রথমে 6, দুটো অক্সিজেন, একটা অক্সিজেনের মধ্যে প্রোটন সংখ্যা কত আছে 8টা, তাহলে দুটো অক্সিজেনে কত হবে 8 দুগুণে 16, তাহলে 16 আর 6 যোগ করলে কত হচ্ছে 22 হয়ে যাচ্ছে। তাহলে 22টা প্রোটন আছে, এই 22টা প্রোটন আবার 22টা ইলেকট্রন, যতগুলি প্রোটন আছে ততগুলি ইলেকট্রন আছে যে কোনো একটা যৌগের মধ্যে, যেহেতু যৌগটা নিউট্রাল কোনো চার্জ নেই, তাহলে 22টা প্রোটন আছে 22টা ইলেকট্রন আছে। একইভাবে চলে আসে ইস্টোস উপর, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তার মানে একটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 হবে, দুটোর ক্ষেত্রে কত হবে 2। সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16, তার মানে প্রোটন সংখ্যা কত হবে 16। অক্সিজেনের একটা হবে প্রোটন সংখ্যা 8, যেহেতু অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8, এই জন্য 8 × 4, এটা যে 4টা রয়েছে এই জন্য 8 × 4, তাহলে এগুলোকে যোগ করো, যোগ করলে 50 আসবে। 50টা প্রোটন রয়েছে, তার মানে নিশ্চয়ই এই যৌগের মধ্যে 50টা ইলেকট্রন আছে যেহেতু প্রশ্ন। এরপরে যখন আয়নের ক্ষেত্রে SO4 2-, এর ক্ষেত্রে দেখো সালফারের 16, সালফারের যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 16, আর অক্সিজেনে কত আছে 16, 8 4 32, অক্সিজেনে 32 প্লাস 2, এই 2টা কেন হয়েছে, এই 2- এর জন্য, মানে দুটো ইলেকট্রন SO4 গ্রহণ করছে, এই জন্য ইলেকট্রন সংখ্যাতে 2 যোগ হবে, এই জন্য হচ্ছে দেখো 2 যোগ হয়ে 50। এরপরে চলে আসো, যখন প্রোটন সংখ্যা বের করবো তখন ইলেকট্রনটাকে বাদ দিতে হবে, সালফারের 16 প্লাস 8 4 32 যোগ করলে কত পাচ্ছি 48 পাচ্ছি, তাহলে ইলেকট্রনটা যে গ্রহণ করেছিল যৌগটা সেটাকে আমরা কি করছি বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রোটন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনটাকে বাদ দিতে হবে, ইলেকট্রন তো এক্সট্রা গ্রহণ করছে যৌগটা, এক্সট্রা যেহেতু গ্রহণ করছে সেই ইলেকট্রন সংখ্যাটাকে বাদ দিতে হবে, এই জন্য প্রোটন সংখ্যা পাওয়া যাচ্ছে 48, ইলেকট্রন সংখ্যা 50। এরপরে চলে আসে NO3-, এখানেও সেই একই রকম, নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে প্রোটন সংখ্যা 7, অক্সিজেনের ক্ষেত্রে 8টা রয়েছে, প্রত্যেকটা তোমার প্রোটন সংখ্যা প্রত্যেকটা অক্সিজেন 8টা রয়েছে, 3টা 8 3 24, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য 1 হয়েছে ইলেকট্রন সংখ্যাতে, কিন্তু প্রোটন সংখ্যাতে একটা থাকবে না, শুধু 7 + 24 হবে, তাহলে 31টা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 32। তাহলে এইভাবে যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা ইলেকট্রন প্রোটন সংখ্যা কাউন্টিং করতে পারি। যদি বলা হয় Cl-, তার ক্ষেত্রে কি হবে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা, তাহলে ক্লোরিন Cl-, ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত 17, তার মানে প্রোটন সংখ্যা 17 হবে, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 17। ইলেকট্রন সংখ্যা কত হবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আমরা কি জানি ইলেকট্রন সংখ্যা পরমাণুর মধ্যে যা ছিল প্রোটন সংখ্যা একই, তাহলে ইলেকট্রন সংখ্যা আগে ছিল 17, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে +1 সমান হবে 18, তাহলে ক্লোরিনের Cl- আয়নের ক্ষেত্রে পাবো প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 18। এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন সংখ্যা কাউন্টিং করা যাবে। বুঝা গেল, একদম ক্লিয়ারভাবে বোঝা গেছে। এরপরে দেখো, এরপরে আছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্রটা কি ভালো করে লক্ষ্য করো। ভরের নিত্যতা সূত্র হচ্ছে টোটাল, দেখো এদিকে আছে বিক্রিয়ক পদার্থ, কি বলেছিলাম যেগুলো বাম দিকে থাকবে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, তাহলে এটা একটা বিক্রিয়ক পদার্থ, এই বিক্রিয়ক পদার্থ, এই বিক্রিয়ক পদার্থ, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সিলভার নাইট্রেট। এর সঙ্গে যদি দুটোর বিক্রিয়া ঘটানো হয় তাহলে এইখানে উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ নিচের দিকে পড়ে যায়। এবারে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, আমরা ভরের নিত্যতা সূত্র কাকে বলবো, যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের যে এই টোটাল যে ভরটা রয়েছে, বিক্রিয়াজাত পদার্থের টোটাল ভর মানে এর ভর প্লাস এর ভর, এইটার ভর প্লাস কার ভর, এই AgCl এর ভর, তাহলে এই দুটোর ভর যোগ করব, আর এখানে NaCl এর ভর, AgNO3 এর ভর, এই দুটোর ভর যোগ করব, যোগ করে যদি মোট আলটিমেট রেজাল্টটা একই আসে, এর ভর যা আসবে এর ভরও যদি একই আসে তবেই তাকে বলা হবে, তবেই সেই প্রসেসটা যে চলছে এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। কিরকম, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়, এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের যে মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হয়, এটাই ভরের নিত্যতা সূত্রের রূপ। এরপরে দেখো, এরপরে আছে স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্র কাকে বলা হবে, স্থিরানুপাত সূত্র হচ্ছে
কোনো যৌগকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, কোনো একটা যৌগকে আমি যেখান থেকে সংগ্রহ করি না কেন, তার ক্ষেত্রে দেখা যাবে সেখানে যে উপাদান মৌলগুলি আছে, উপাদান মৌলগুলি একই হবে এবং তাদের যে ভরের অনুপাত যৌগের মধ্যে কি হবে, একটা স্থির অনুপাতে থাকবে। কীরকম হচ্ছে লক্ষ্য করো। কোনো যৌগকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত এবং উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা কি হবে, যৌগের মধ্যে স্থির থাকবে। প্রথমে আমি একটা উদাহরণ নিচ্ছি, জল H2O। H2O-কে তুমি নদী থেকে সংগ্রহ করতে পারো বা খাল থেকে সংগ্রহ করতে পারো বা পুকুর থেকে সংগ্রহ করতে পারো, যেখান থেকে সংগ্রহ করতে পারো। দেখা যাবে সেই জলের মধ্যে হাইড্রোজেন পরমাণু দুটো আছে, অক্সিজেন পরমাণু একটা আছে। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ওজন কত, 1। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, দুটো হাইড্রোজেনের কত হবে, তাহলে 2 × 1 = 2। এটা দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব, তার পারমাণবিক ওজনটা কত পাবো, 2 পাবো। এরপরে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ওজন 16, তাহলে তার ভরটা কত হবে, 16। এবারে 2:16 আমরা কি জানি, পরমাণুর পারমাণবিক ভরটাই তার ভর হিসাবে এখানে ধরা হয়। পরমাণুর যে পারমাণবিক ভর রয়েছে সেটাকেই ভর হিসাবে ধরা হয়। তাহলে এই যৌগের মধ্যে হাইড্রোজেনের টোটাল একটার পারমাণবিক ভর 1, তাহলে দুটোর হবে 2, এই জন্য 2 বসানো হয়েছে। অক্সিজেনের পারমাণবিক ভর 16, এই জন্য তার ভরটা 16। অনুপাত বের করো, 2:16, এই 2:16 সমান কত হবে, 1:8 হবে। 1:8 মানে এইখানে এই অনুপাতে তুমি সে খাল থেকে সংগ্রহ করো, পুকুর থেকে সংগ্রহ করো, নদী থেকে সংগ্রহ করো, এই অনুপাতে প্রত্যেকটা মানে জলের মধ্যেই এই অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন থাকবে। এটা কার অনুপাত, এটা হচ্ছে ভরের অনুপাত, ভরের অনুপাত। তাহলে এই ভরের অনুপাতে কে থাকবে, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে। তাহলে আরেকবার ভালো করে লক্ষ্য করো, কোনো যৌগকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত এবং উপাদান মৌলগুলিতে ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। উপাদান মৌলগুলির যে ভরের অনুপাতটা যেখান থেকে সংগ্রহ করা হবে সেখানে কি হবে, একটা ফিক্সড থাকবে। এটা দেখো আছে গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্রটা কি, ভালো করে লক্ষ্য করো। গুণানুপাত সূত্র কাকে বলা হবে বা গুণানুপাত সূত্রটা কি, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ দুটি মৌল রাসায়নিক সংযোগ করছে, 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হচ্ছে। ধরলাম একটা মৌল কার্বন আর একটা মৌল হাইড্রোজেন, রাসায়নিক সংযোগে বিক্রিয়া করছে, 2 বা ততোধিক যৌগ, 3টে যৌগ ধরা হচ্ছে। একটা তৈরি করছে C2H6, আবার কার্বন হাইড্রোজেনে মিক্সচার ঘটছে, আবার তৈরি করছে C2H4, আবার কার্বন হাইড্রোজেনে মিক্সচার ঘটছে, আবার তৈরি করছে C2H2। তাহলে দেখো তিনটে যৌগ ফরমেশন করছে কার্বন আর হাইড্রোজেন, C2H6 একবার, C2H একবার, C2H4 একবার, C2H2 একবার। এবারে কি বলা আছে দেখো, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তাহলে 3টা যৌগ তৈরি হয়েছে, ততোধিক যৌগ, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে, মানে কি একটা মৌলের নির্দিষ্ট ভর, ধরলাম কার্বন ফিক্সড ভর রয়েছে, এখানে দেখো C2 মানে কার্বন প্রত্যেকটাতে সেম পরমাণু রয়েছে কিন্তু হাইড্রোজেন ডিফারেন্ট পরমাণু। তাহলে যেটাতে সেম পরমাণু রয়েছে সেখানে পারমাণবিক ভর 3টের একই হবে, এই জন্য C2 আছে মানে এর যে একটা কার্বনের পারমাণবিক ভর 12, দুটোর ক্ষেত্রে 24 হবে। তাহলে এখানে CH2 কার্বন ও হাইড্রোজেনের অনুপাতটা কত হবে, 24:6, মানে এখানে 6টা হাইড্রোজেন রয়েছে, যেহেতু কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে 1, পরমাণু ক্রমাঙ্ক বলছি পারমাণবিক ওজন, কার্বনের 12, হাইড্রোজেনের কত হবে 1। তাহলে কার্বনের হচ্ছে পারমাণবিক ওজন 12, হাইড্রোজেন হচ্ছে 1। এই জন্য দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের পারমাণবিক ওজন কত হবে, একটা যদি 12 হয় দুটো 24, এই জন্য দেখো কার্বনের 24 লেখা আছে। হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের যদি 1 হয় তাহলে 6টা হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেন হচ্ছে 6, তাহলে CH2H অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাত সেটা 24:6। এরপরে দেখো C2H4, এখানে ঠিক একইভাবে কার্বন দুটো আছে, হাইড্রোজেন 4টা আছে, তাহলে এখানে কার্বন হাইড্রোজেন অনুপাত কত হবে 24, তো পত্রতে ফিক্সড যেহেতু C2 আছে,
তাহলে এখানে 24:4, যেহেতু হাইড্রোজেন 4টা আছে। এখানে দেখো C2H2, তাহলে কার্বন ফিক্সড সেই 24 আর হাইড্রোজেন কমে গেছে 2, তাহলে 24:2, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, দুটো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হবে? 2 হবে। তাহলে এইখানে বলা আছে তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, তাহলে অপর মৌলটির ভিন্ন ভিন্ন ভর মানে কি? এই হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন ভর, এই হাইড্রোজেন 3টা যে হাইড্রোজেন, অর্থাৎ এই হাইড্রোজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, ভিন্ন ভিন্ন ভর কি কি? একটা হচ্ছে 6, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 2। তাহলে 24 ভরটা ফিক্সড, কার্বনটা ফিক্সড, কিন্তু হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়ে 2 বা ততোধিক যৌগ গঠন করছে। তাহলে হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন ভর মানে 6, 4, 2। এবারে হাইড্রোজেনের যে অপর মৌল মানে হাইড্রোজেন, তার যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির মধ্যে একটি পূর্ণ সংখ্যা সরল অনুপাত বর্তমান। মানে এই ভরগুলির মধ্যে একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত থাকবে। কিরকম? 6:4:2। এই ভরগুলির অনুপাত বের করছি, যেগুলো ভিন্ন ভিন্ন ভর, তাহলে তার অনুপাত 6:4:2, যেটা অনুপাত বের করলে কত হবে? 3:2:1। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সরল অনুপাত, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ভালো করে লক্ষ্য করো, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, দুটা মৌল তার রাসায়নিক সংযোগে 3টে যৌগ পরপর উৎপন্ন হয়েছে, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, কার্বনের ভর ফিক্সড, অর্থাৎ এইটা নির্দিষ্ট মৌলের সঙ্গে অপর মৌল অর্থাৎ হাইড্রোজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির মধ্যে একটি পূর্ণ সংখ্যা সরল অনুপাত বর্তমান। সেই ভরগুলির পূর্ণ সংখ্যা সরল অনুপাত কত? 6:4:2, তাহলে 3:2:1, যেটাকে পূর্ণ সংখ্যা সরল অনুপাত বলে। এবারে বলবে স্যার সরল অনুপাত কি? সরল অনুপাত হচ্ছে যে অনুপাতটাকে আর ভাঙা যায় না, সেটাই সরল অনুপাত। তাহলে এটাকে তুমি কি আর ভাঙতে পারবে? 3:2:1 এটাকে ভাঙা যাবে না, এই জন্য এটা সরল অনুপাত। পূর্ণ সংখ্যা কেন বলা হয়েছে? 3 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আছে, এটাই হচ্ছে গুণানুপাত সূত্র। এরপরে দেখো, এরপরে একদম লাস্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে মিথনুপাত সূত্র। মিথনুপাত সূত্র কি হচ্ছে? মিথনুপাত সূত্র হচ্ছে ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল। ভিন্ন ভিন্ন ভর মানে কি? ধরো কার্বন একটা ভিন্ন, অক্সিজেন একটা ভিন্ন, তাহলে অক্সিজেন কার্বনের ভর আলাদা, অক্সিজেনের ভর আলাদা, এই জন্য বলা হচ্ছে কার্বনের পারমাণবিক ভর আলাদা, অক্সিজেনের পারমাণবিক ভর আলাদা। আমরা পারমাণবিক ভরটাকে ভর হিসেবে যে কোনো পরমাণুর ক্ষেত্রে দেখি, তাহলে কার্বনের একটা নির্দিষ্ট ভর রয়েছে, অক্সিজেনের একটা নির্দিষ্ট ভর রয়েছে, ভিন্ন ভিন্ন ভর বলা হয়েছে। 2 বা ততোধিক মৌল, দুটো মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, তাহলে নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, নির্দিষ্ট ভরকে হাইড্রোজেন, এটা হচ্ছে নির্দিষ্ট ভর, তার পারমাণবিক ভর 1, তাহলে নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, এটার সঙ্গে এটা পৃথকভাবে যুক্ত আছে, এটার সঙ্গে এটা পৃথকভাবে যুক্ত আছে, পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি কি যৌগ গঠন করেছে? মিথেন আর জল, দুটো পৃথক যৌগ গঠন করেছে। দুটো পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে পৃথক পৃথকভাবে যৌগ গঠন করছে। CH4 এ কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত? 12:4 সমান 3:1, কারণ কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, চারটা আছে, এই জন্য 12:4, 12:4, তখন হবে 3:1 হবে। এবারে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে পরস্পর বিক্রিয়া করে H2O গঠন করছে। H2O এর ক্ষেত্রে অক্সিজেন ও হাইড্রোজেনের আনুপাতিক হারটা কত হবে? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, যেহেতু হাইড্রোজেন দুটো আছে তাহলে 16:2 এইটা হবে। এবারে সমান কত হবে? 8:1, এটাকে যদি তুমি করো ক্যালকুলেশন করো 8:1 হবে। এরপরে চলে আসো, তাহলে দুটোর আমি অনুপাত বের করে দিলাম যে অক্সিজেন আর হাইড্রোজেন অনুপাত কত আর কার্বন আর হাইড্রোজেন অনুপাত কত, যৌগ গঠন করেছে। এবারে দেখো প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময়, তাহলে প্রথমোক্ত মৌলগুলি মানে কি? এই যে দুটো মৌল, এটা প্রথমোক্ত মৌল। প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, মানে এই কার্বন আর অক্সিজেন, এই দুটো প্রথমোক্ত মৌল যেটা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, কার্বন আর অক্সিজেন, যৌগ গঠন করার সময় তাহলে কি যৌগ গঠন করছে? CO2।
ঠিক ওই সব ভরে বা ভরগুলি সরল গুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ আগে যে যৌগে যে ভর হয়েছিল কার্বন আর অক্সিজেনের, কত ভর হয়েছিল? এইখানে দেখো কার্বনের 12, অক্সিজেনের 16, আর সেটাকে ক্যালকুলেশন করতে 3:8। তাহলে কার্বনের ভর হয়েছিল 3, অক্সিজেনের হয়েছিল 8। এই দুটো বেরিয়েছিল, একটা 3 আর একটা 8। এবারে দেখা গেছে দুটো যখন মিশে যৌগ গঠন করছে তখন তাদের সেই যৌগের মধ্যে কার্বন আর অক্সিজেনের ভরের অনুপাতটা ওই আগে যে আনুপাতিক হারে দুটো যৌগ গঠন করেছিল সেই আনুপাতিক হারের সঙ্গে সমান হবে। দেখো এখানে কার্বন আর অক্সিজেনের অনুপাত বের করছি। কার্বন একটা, অক্সিজেন দুটো আছে। কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের 16। তাহলে 12:36। দেখো কার্বনের হচ্ছে 12, এই সরি 36 নয় 32 হবে, এখানে 16 আছে, তাহলে 16 32। তাহলে 12:32 সমান হবে 3:8। এবারে দেখো এখানে কার্বনের কত 12 আর অক্সিজেনের 16, 16 32, তাহলে 12:32 সমান 3:8। আরেকবার ভালো করে লক্ষ্য করো, ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তাহলে দুটো যৌগ গঠন করছে ভিন্ন ভিন্ন, একটা নির্দিষ্ট ভরের মৌল হাইড্রোজেন, ভিন্ন ভিন্ন ভরের মৌল কার্বন অক্সিজেন, বিক্রিয়া করে দুটো যৌগ গঠন করছে CH4H2O। এই বন্ধ হলো। এরপর এখানে এসো, প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় প্রথমোক্ত মৌলগুলিকে কার্বন অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে CO2 গঠন করেছে। ঠিক ওই সব ভরে বা ভরগুলি সরল গুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ কোন ভরে? না, এই যে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করছিল যে ভরে, দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন ভর, তাহলে যে ভিন্ন ভিন্ন ভরে তারা পৃথক পৃথকভাবে দুটো যৌগ গঠন করেছিল, সেই একই ভরে বা তার সরল গুণিতকে দুটো পরস্পর বিক্রিয়া করে যে যৌগ গঠন করবে সেই যৌগের মধ্যে তাদের ভরের অনুপাতটা একই থাকবে। কোনটার সঙ্গে? এই ভিন্ন ভিন্ন ভরের অনুপাতে যে যুক্ত হয়েছিল। তাহলে ভিন্ন ভিন্ন ভরের অনুপাতে কিভাবে যুক্ত হয়েছিল? 3:8 অনুপাতে যুক্ত হয়েছিল। তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে CrO এর অনুপাত কত হচ্ছে? 3:8। এটাই হচ্ছে মিথানুপাত সূত্র। দেখো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে ভালো করে লক্ষ্য করো। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। দেখো আমরা কি বলেছি, এইগুলো বিক্রিয়ক পদার্থ আর এইটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বাম দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এবারে বলা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি, হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, তাহলে এই দুটো কি বিক্রিয়ক গ্যাস। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতা তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের আয়তন কত? 2 আয়তন, হাইড্রোজেনের 2 আয়তন আছে। অক্সিজেনের আয়তন কত আছে? 1 আয়তন আছে। তাহলে তাদের আয়তনের সরল অনুপাত কত হবে? 2:1। আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে এখানে কি হবে? H2, এটা কিন্তু জল নয়, এটা হচ্ছে জলীয় বাষ্প, বাষ্প আকারে আছে, এই জন্য গ্যাসীয়। তাহলে বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ উষ্ণতা, এটা বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট, সেটা জলীয় বাষ্প আকারে আছে জলটা, এই জন্য গ্যাসীয়। সমচাপ উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন, তাহলে বিক্রিয়াজাত পদার্থের আয়তন কত? 2 আয়তন। বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে, মানে কি 2:1:2 হিসাবে থাকবে। তাহলে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, অর্থাৎ 2:1 অনুপাতে বিক্রিয়া করে। এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে, বিক্রিয়াজাত পদার্থ জলীয় বাষ্প যেটা গ্যাসীয়, সমচাপ উষ্ণতায়, তাহলে সমচাপ উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এখানে হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া জল হয়েছে, এর 2 আয়তন হাইড্রোজেনের, অক্সিজেনের 1 আয়তন, আবার তাহলে বিক্রিয়াজাত পদার্থ জলীয় বাষ্পের 2 আয়তন, তাহলে অনুপাত বের করলে সরল অনুপাত হচ্ছে 2:1:2, যেটাই বলা আছে গেলুসাকের গ্যাস আয়তনের সূত্র। দেখো এরপরে রয়েছে ডাল্টনের পরমাণুবাদ। আমরা কি জানি? ডাল্টনের পরমাণুদের কিছু কিছু স্বীকার্য রয়েছে, একদম যেগুলো মূল পয়েন্ট সেগুলোই জানতে হবে।
বেশি কিছু জেনে লাভ নেই, যেগুলো মূল পয়েন্ট সেগুলোই জানতে হবে, এবং সেগুলোই জানলে মোটামুটি এইচএসে একদম প্রিপারেশান খুব ঠিকঠাক হবে। তাহলে মূল পয়েন্ট কি সেগুলো আমি একদম উল্লেখ করছি, যেগুলো টাচিং পয়েন্ট, যেগুলো একদম এইচএসের জন্য প্রয়োজন, সেগুলো বারবার বলছি, যেগুলো এইচএসের জন্য প্রয়োজন, এইচএসে যেগুলো তোমাকে ভালো নম্বর ক্যারি করতে পারে, সেগুলোই কেবলমাত্র এখানে আলোচনা করা হচ্ছে একদম পুরো ডিটেলসে। সেগুলো ধরলে একদম ছাড়া যাবে না, পুরো ডিটেলসে আলোচনা করা হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এইচএসে নাম্বার ক্যারি করার জন্য একদম ফুল তোমার নলেজ বাড়ানোর জন্য সেগুলো পরপর আমরা আলোচনা করব। এবারে দেখো, ডালটনের পরমাণুবাদে কি বলা হচ্ছে, পরমাণু যখন স্বীকার্য বের হয় তখন কি বলা হয়েছিল যে পরমাণু অবিভাজ্য কণা, কিন্তু পরে আস্তে আস্তে বিভাজ্য হয়েছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন হয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে সেগুলো জেনেছি 9 10, ওগুলো ছাড়লাম। একদম মূল পয়েন্ট দেখো, যৌগের মধ্যে মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে। এইটা কেবলমাত্র মনে রাখতে হবে ডালটনের পরমাণু। যৌগের মধ্যে মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে, যেমন CO2, কার্বন অক্সিজেন। কার্বন পরমাণু কতগুলো আছে? একটা। অক্সিজেন পরমাণু কতগুলো আছে? দুটা। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত, দুটোর পরমাণুর অনুপাত কত হবে? 1:2। হাইড্রোজেন, জল, এখানে জল একটা অণু নেওয়া হচ্ছে বা যৌগ নেওয়া হচ্ছে, যার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত হচ্ছে? 2:1। এটা কিন্তু ভরের অনুপাত নয়, এটা হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত, অর্থাৎ কোন পরমাণু কতগুলো আছে তার সংখ্যার অনুপাত। হাইড্রোজেন পরমাণু দুটো আছে, অক্সিজেন একটা আছে, অনুপাত 2:1। তাহলে 1:2 2:1, এই অনুপাতকে তো আর ভাঙা যায় না, এই জন্য এই অনুপাত হচ্ছে সরল অনুপাত। যাকে ভাঙা যায় না আর সেটাই সরল অনুপাত। তাহলে এখানে দেখো 1:2 2:1, এখানে এই দুটো 1:2 কে আর ভাঙা যাচ্ছে না, 2:1 কে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এগুলো সরল অনুপাত। এরপরে কি বলছে, ডালটনীয় যৌগ কাকে বলা হয়? ডালটনীয় যৌগ কি? যে যৌগে পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে তাকে বলা হবে ডালটনীয় যৌগ। যেমন H2O CO2, দেখো H2O তে এক্ষুনি দেখেছি যে হাইড্রোজেন অক্সিজেন পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আছে। কার্বন ডাইঅক্সাইড এক্ষুনি দেখেছি কার্বন অক্সিজেন পরমাণুগুলি সরল অনুপাতে আছে পূর্ণ সংখ্যা, এই জন্য বলা হচ্ছে ডালটনীয় যৌগ। উদাহরণ কি হবে? H2O CO2। বার্থোলোডীয় যৌগ, এরপর কি আছে? বার্থোলোডীয় যৌগ। বার্থোলোডীয় যৌগ কাকে বলা হবে? যৌগে পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে না। তাহলে যে সমস্ত যৌগে পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে না তাদের বলা হবে বার্থোলোডীয় যৌগ। দেখো Cu1.7s, আমি যদি কপার এবং সালফারের পরমাণু সংখ্যার অনুপাত বের করি, তাহলে কপার ইজ টু সালফার কত বেরোবে? 1.7:1। তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা সরল অনুপাত নয়, কারণ 1.7 দশমিক চলে আসছে, তাহলে এটা কখনো পূর্ণ সংখ্যা সরল অনুপাত নয়, এই জন্য কি বলা হবে? বার্থোলোডীয় যৌগ। তাহলে ডালটনীয় যৌগ, বার্থোলোডীয় যৌগ বোঝা গেল। এরপরে দেখো অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলা যায় না, প্রকল্প বলা হয়। এবারে দেখো অ্যাভোগাড্রো প্রকল্পের বিবৃতিটা কি রয়েছে বা অ্যাভোগাড্রো প্রকল্পটা কি সেটা ভালো করে লক্ষ্য করো। বলা হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। অর্থাৎ যদি প্রেসার এবং টেম্পারেচার ফিক্সড থাকে, একই চাপ ও উষ্ণতা, প্রেসার এবং টেম্পারেচার কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এই দুটো যদি ফিক্সড থাকে তবে কি বলা হবে? সমায়তন সব গ্যাসে, অর্থাৎ ভলিউমটা কি হবে? সমান হবে, ইকুয়াল হবে ভলিউম। তাহলে ভলিউম যদি সমান হয়, সমায়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। এখানে দেখো, এখানে একটা কন্টেনার পাত্র নেওয়া হয়েছে যাতে হাইড্রোজেন পরমাণু রয়েছে, মানে হাইড্রোজেন গ্যাস রাখা আছে। হাইড্রোজেন গ্যাস মানে প্রত্যেকটা পরমাণু কি হবে? হাইড্রোজেন হবে। এখানে নাইট্রোজেন গ্যাস রাখা হয়েছে, প্রত্যেকটা পরমাণু কি হবে? নাইট্রোজেন হবে। তাহলে আর প্রত্যেকটা অণু হবে হাইড্রোজেনের, প্রত্যেকটা অণু হবে নাইট্রোজেনের। এখানেও যদি ভি আয়তনের হাইড্রোজেন গ্যাস থাকে, এখানেও যদি ভি আয়তনের নাইট্রোজেন গ্যাস থাকে, তাহলে এই সূত্র অনুযায়ী একই চাপ উষ্ণতায়, অর্থাৎ ধরা হচ্ছে সেম প্রেসার এন্ড টেম্পারেচার পিটি, এখানেও সেম প্রেসার টেম্পারেচার পিটি, তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন গ্যাস ভি আয়তন, সম আয়তন গ্যাস, এটারও ভি আয়তন এটারও ভি আয়তন, সব গ্যাসে, মানে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস কোনো গ্যাস পার্টিকুলার উল্লেখ নেই, সমসংখ্যক অণু বর্তমান। তাহলে এখানেও থাকবে এন সংখ্যক অণু, এখানেও থাকবে এন সংখ্যক অণু। তাহলে বলা হচ্ছে একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। যেহেতু প্রেসার টেম্পারেচার ফিক্সড,
এবং আয়তনও সেম দুটোর, তাহলে দুটো আলাদা গ্যাস হলেও তাদের মধ্যে এন সংখ্যক অণু বর্তমান, মানে একটাতে যত সংখ্যক অণু থাকবে আর একটা তো ঠিক সেম সংখ্যক অণু থাকবে। এরপরে দেখো, এরপরে রয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হবে? আপেক্ষিক পারমাণবিক ভর যেটাই হবে, পারমাণবিক ভর একই হবে। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আমি নির্ণয় করব কেন নির্ণয় করা হবে? কারণ হচ্ছে কোনো একটা কন্টেনারের মধ্যে যদি গ্যাস রাখা হয়, তাহলে দেখা যাবে তার একটা পরমাণু অত্যন্ত ক্ষুদ্র হয়। ধরো এই একটা কন্টেনার নেওয়া হচ্ছে, এর মধ্যে অসংখ্য গ্যাস অণু রয়েছে, গ্যাসের পরমাণু রয়েছে, অণু নয় পরমাণু, গ্যাসের পরমাণু রয়েছে। তাহলে প্রত্যেকটা যদি আমি একটা পার্টিকুলার এইরকম পরমাণুর ভর আমি নির্ণয় করতে চাই, এর যদি আমি মাস নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু সেটা নির্ণয় করা সম্ভব নয়, কারণ এত ক্ষুদ্র সে কিন্তু একটা পরমাণুর ভর নির্ণয় করা কখনোই সম্ভব নয়। এই জন্য আমরা কার সাহায্য নেব ওই পরমাণুর ভরটা নির্ণয় করার জন্য? আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্য নেওয়া হবে। আপেক্ষিক পারমাণবিক সাহায্য নেওয়া হবে। আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে কাকে বলবো? আপেক্ষিক কথার আগে অর্থ কি? আপেক্ষিক কথার অর্থ হচ্ছে একটা সাপেক্ষে আরেকটার ভর, একটা সাপেক্ষে আরেকটার ভর। ধরো দুটো বাস যাচ্ছে পাশাপাশি, তাহলে একটা বাস আরেকটা বাসকে অতিক্রম করে বেরিয়ে গেল, তাহলে ওই যে বাসটা বেরিয়ে গেল আর যে বাসটাকে ক্রস করে বেরিয়ে গেল, তার সাপেক্ষে দ্রুতগামী যে বাসটা বেরিয়ে গেল তার গতিবেগ কত, তবেই বলবো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে একটার সাপেক্ষে আরেকটার গতিবেগ। অর্থাৎ ধরো ট্রেন ছুটে যাচ্ছে, গাছপালা স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তাহলে গাছপালার সাপেক্ষে ট্রেনের গতিবেগটা কত, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর গতিবেগ। তাহলে এখানে আপেক্ষিক ভর কি? যে কোনো একটা ভরের সাপেক্ষে আরেকটার ভর যে নির্ণয় করব, সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। মানে একটা পরমাণু যেহেতু অতি ক্ষুদ্র, তার পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব নয়, এই জন্য একটা ভরের সাপেক্ষে আরেকটা ভর নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এবারে দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা কাকে বলবো? ইউপ্যাক কনভেনশন অনুযায়ী, আইইউপিএসি কনভেনশন অনুযায়ী সবসময় কার্বনের 12 এই পরমাণুটাকে নেওয়া হয়, মানে কার্বন পরমাণু দিয়ে তুলনা করা হয় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে। কি বলা হচ্ছে? কোন মৌলের একটি পরমাণু একটি 12 কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে কোন মৌলের একটি পরমাণু একটি কার্বন 12 পরমাণুর এই যে আইসোটোপটা রয়েছে, এই পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে দেখো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর একই কথা। এটা মানে কি হবে? মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন 12 পরমাণুর ভর। 1/12 ইন্টু একটি কার্বন 12 পরমাণুর ভর মানেটা কি? এটা নিচে আছে, তুলনামূলক বলা হচ্ছে যত গুণ ভারী, তার মানে এর তুলনায় এই একটা পরমাণুর ভর কত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। নিচে এটা বসানো হয়েছে। 1/12 মানে একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় মৌলের একটা পরমাণুর ভর যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। এটার মান যদি কখনো ধরো 4 বেরোলো, তাহলে বলা হবে একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কোন একটা মৌলের একটি পরমাণুর ভর 4 গুণ ভারী। তাহলে কি হবে? তার পারমাণবিক ভরটা কত হবে? আপেক্ষিক পারমাণবিক মৌলের কত হবে? 4। তাহলে এই অনুপাতটা যত বেরোবে, আপেক্ষিক পারমাণবিক ভরটা কি পাবো? তত পাবো। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু দুটো ভরের অনুপাত, এই জন্য এর কোনো একক নেই, এটা একটা এককহীন রাশি। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের প্রকৃত ভর নির্দেশ করে না। এটা তো তার মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের প্রকৃত ভর নির্দেশ করে না। আপেক্ষিক পারমাণবিক ভর সম্পূর্ণ আলাদা আর প্রকৃত ভর সম্পূর্ণ আলাদা। এটা মৌলের একটা পরমাণুর ভর মানে মৌলের প্রকৃত ভর, আর এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পূর্ণ আলাদা আর মৌলের প্রকৃত ভর সম্পূর্ণ আলাদা। প্রকৃত ভর মানে কি? একটা মৌলের পরমাণুর যে ভর সেটা মৌলের প্রকৃত ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? মৌলের একটা পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটা কার্বন পরমাণুর ভর। এইটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর।
তাহলে এই দুটো পয়েন্ট ভালো করে দেখে রাখবে। আপেক্ষিক পারমাণবিক ভর কখনো মৌলের প্রকৃত ভরকে নির্দেশ করে না। একটু আগে কি বলা ছিল যে কোনো মৌলের পারমাণবিক ভর মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কখনো নির্দেশ করে না। কোনো মৌলের পারমাণবিক ভর একটা মৌলের পরমাণুর প্রকৃত ভর কখনো নির্দেশ করে না। মৌলের পরমাণুর প্রকৃত ভর আলাদা, মৌলের পারমাণবিক ভর দুটো সম্পূর্ণ আলাদা। এবারে দেখো, প্রথমে আসছি অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ। এএমইউ কাকে বলা হবে বা অ্যাটমিক মাস ইউনিট কাকে বলা হবে? পারমাণবিক ভর নির্ণয়ের যে একক, অর্থাৎ পারমাণবিক ভর একককেই বলা হচ্ছে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। এটা বাংলাতে পারমাণবিক ভর একক আর এএমইউটা ইংলিশে অ্যাটমিক মাস ইউনিট। পারমাণবিক ভর একক কাকে বলা হবে? যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হবে। যে এককের মাধ্যমে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান একটি কার্বন 12 পরমাণুর C12 পরমাণুর 1/12 অংশের সমান, তাকে পারমাণবিক ভর একক বলে। C12 মানে কার্বন পরমাণু। যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হবে, মানে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হবে এবং যার মানটা কি বলছে, একটি কার্বন পরমাণুর 1/12 অংশের সমান, তাকে পারমাণবিক ভর একক বলা হবে। তাহলে এর মানটা কি? একটি কার্বন পরমাণুর 1/12 অংশের সমান এবং কি প্রকাশ করা হবে? পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হবে। তাহলে পরমাণুর দুটো পয়েন্ট, পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হবে এককের সাহায্যে এবং যার মানটা কি হবে? কার্বন পরমাণুর 1/12 অংশের সঙ্গে সমান হবে। দেখো 1 AMU এর মান কত? 1.6605 × 10⁻24 গ্রাম। গ্রাম থেকে যদি কেজিতে ট্রান্সফার করো, কত দিয়ে গ্রাম থেকে কেজিতে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে হয় 1.6605 × 10⁻27 কেজি। 10⁻24 গ্রাম ছিল, তাকে 1000 দিয়ে ভাগ করো তবে কেজিতে আসবে, সমান 10⁻24 × 10⁻³ হবে, সমান 10⁻27, এত কেজি হবে। এবারে এএমইউ কাকে বলবো? অ্যাটমিক মাস ইউনিট পারমাণবিক ভর একক কি? তার সংজ্ঞা অনুযায়ী কিরকম পাবো? 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর, যার মানটা হবে 1 AMU সঙ্গে সমান হবে। তাহলে পারমাণবিক ভর একক সমান কি হবে? 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর। এটা হচ্ছে 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিটের বা পারমাণবিক ভর এককের সূত্র। এবারে দেখো পরমাণুর প্রকৃত ভর নির্ণয়। পরমাণুর কিভাবে প্রকৃত ভর আমরা নির্ণয় করব? একটু আগে বলেছিলাম পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর এবং মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর দুটো কথা কিন্তু আলাদা। মৌলের পারমাণবিক ভর আলাদা, মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর দুটো কথা কিন্তু আলাদা। এবারে দেখো মৌলের পারমাণবিক ভরের সূত্র কি ছিল? মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ, এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ছিল। সেখান থেকে আমি মৌলের একটা পরমাণুর ভর বের করব। তাহলে মৌলের একটি পরমাণুর ভর এদিকে আসবে, এই দুটো পরস্পর গুণ হবে, তাহলে মৌলের পারমাণবিক ভর ইন্টু 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর হবে। এই কোণাকুণি গুণ হবে, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে এই কোণাকুণি গুণ হবে। গুণ হলে কি হবে? মৌলের একটি পরমাণুর ভর এদিকে চলে আসবে আর মৌলের পারমাণবিক ভর ইন্টু একটি কার্বন পরমাণুর ভর ইন্টু 1/12। এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, মৌলের পারমাণবিক ভর যেরকম ছিল সেরকম পড়ে আছে। এইটা আগের পোর্শনটাতে কি পড়েছি? 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর, এটা হচ্ছে 1 AMU এর মান, অ্যাটমিক মাস ইউনিটের মান, এই জন্য ইন্টু 1 AMU গুণ করা আছে। তাহলে AMU এর মান কত? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, এটা 1 AMU এর মান। এরপরে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর, এবারে কি বলা হচ্ছে যে এবারে কিভাবে তুলনা করা হচ্ছে লক্ষ্য করো। তাহলে এটা কি বেরোলো? মৌলের একটি পরমাণুর ভর, মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU, মান পরপর বসিয়ে দিয়েছি যেরকম ক্যালকুলেশন করেছি। তাহলে এখান থেকে কি মৌলের পারমাণবিক ভর সমান ছিল মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভর ইন্টু 1/12, এটা সূত্র অনুযায়ী। এবারে কোণাকুণি গুণ হয়েছে, তাহলে মৌলের একটি পরমাণুর ভর সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। মৌলের পারমাণবিক ভর যেরকম ছিল ঠিক আছে, এইটা কার সূত্র? আগের পোর্শনটাতে পড়িয়েছি 1 AMU সূত্র, তাহলে ইন্টু 1 AMU। 1 AMU এর মান কত? 1.6605 × 10⁻24 গ্রাম, তাহলে এটার জায়গায় আমি এটা বসাতে পারি।
এরপরে দেখো তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা কত জানি, একদম প্রথমের যে ছকটা দিয়েছিলাম একদম স্টার্টিং পয়েন্টে, বেসিক আইডিয়া স্টার্টিং পয়েন্টে প্রথমে ছক ছিল, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর ছিল। তাহলে হাইড্রোজেন একটা মৌল, এটা তো একটা মৌল, এটা মৌল। এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1.008, যার কোনো একক নেই। কিন্তু হাইড্রোজেনের একটা পরমাণুর ভর যখন বলবো, তাহলে হাইড্রোজেন একটা মৌল, সেই মৌলের একটি পরমাণুর ভর যখন বলা হবে তখন 1.008 ইন্টু 1 mu, মানে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। একই রকম নাইট্রোজেন একটা মৌল, এটা একটা মৌল, যার পারমাণবিক ভর কত বলা হচ্ছে 14। তাহলে নাইট্রোজেনের একটা পরমাণুর ভর কত হবে 14 ইন্টু ওই 1 mu, 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এখানে দেখো পারমাণবিক ভর আলাদা কোনো মৌলের, আবার কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর সেটা কিন্তু আলাদা। মৌলের পারমাণবিক ভর হলে অমনিতা যেটা ছক অনুযায়ী বসিয়েছিলাম একদম ফার্স্টে বেসিক আইডিয়াতে সেটা বসে যাবে। আর যখন মৌলের একটা পরমাণুর ভর বলবো তখন তার সঙ্গে 1 mu গুণ হবে, অর্থাৎ এই মানটা 1.6605 10⁻24 গ্রাম, এই মানটা মৌলের পারমাণবিক ভরের সঙ্গে গুণ হবে। এটা দেখো মৌলের পারমাণবিক ভর একটি পরমাণুর ভর সম্পূর্ণ আলাদা, এটা একটু আগে বলেছি। মৌলের পারমাণবিক ভর এবং একটি পরমাণুর ভর সম্পূর্ণ আলাদা। মৌলের পারমাণবিক ভর একক নেই, কিন্তু মৌলের একটা পরমাণু ভরের একক রয়েছে। যদি অক্সিজেনের ক্ষেত্রে ধরা হয়, অক্সিজেন মৌলের ক্ষেত্রে, তাহলে তার পারমাণবিক ভর কত 16, আর তার একটা পরমাণু ভর কত হবে 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। গ্রামটা হচ্ছে একক, তাহলে একক আছে, তাহলে এখানে কি হচ্ছে mu গুণ হচ্ছে তার পারমাণবিক ভরের সঙ্গে। এরপরে চলে আসো আইসোটোপ থেকে মৌলের পারমাণবিক ভর নিয়ে। যদি কোনো মৌলের যদি দুটো আইসোটোপ কি তিনটে আইসোটোপ দেওয়া থাকে, তার থেকে আমি কিভাবে মৌলের পারমাণবিক ভরটা নির্ণয় করব, তার সূত্রটা। মৌলের পারমাণবিক ভর সমান সামেশন অফ আইসোটোপের শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ভর। তাহলে আইসোটোপ যেটা থাকবে তার শতকরা পরিমাণ বসাবো ইনটু পারমাণবিক বসাবো, দিয়ে আইসোটোপগুলিকে যোগ করে দেবো। আইসোটোপ বসালাম প্রথমে, তারপর শতকরা পরিমাণ, আইসোটোপের শতকরা পরিমাণ, তারপর পারমাণবিক ভর দিয়ে গুণ করলাম। আবার একটা আইসোটোপ বসালাম, তার শতকরা পরিমাণ, তার পারমাণবিক ভর গুণ করলাম, গুণ করে পরপর যোগ করে করে যাবো। সামেশন যেহেতু বলা আছে, সামেশন কথার অর্থ কি যোগফল। তাহলে একটা আইসোটোপের শতকরা পরিমাণ ইনটু কি বসাবো পারমাণবিক ভর, ওই আইসোটোপের পারমাণবিক ভর গুণ করে দিলাম। আবার যদি দুটো আইসোটোপ থাকে, আবার পরের আইসোটোপে যাব, তার প্লাস দিয়ে তার শতকরা পরিমাণ ইনটু তার কি হবে পারমাণবিক ভর। আবার পরের আইসোটোপে যাব যুক্ত মানে প্লাস দিয়ে তার শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ভর, এরকম পরপর বসিয়ে যাবো। বাই কি হবে 100 হবে 100। তাহলে একটা অঙ্ক আছে দেখো, ক্লোরিনের দুটি আইসোটোপ 17Cl35 আর একটা হচ্ছে 17Cl37। প্রকৃতিতে এদের পারমাণবিক পরিমাণ যথাক্রমে 75% 25% হলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? একদম ইজি অঙ্ক। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর বের করছি, মানে মৌলের পারমাণবিক ভর, এখানে Cl না লিখে ক্লোরিন লিখে রাখো, ক্লোরিন। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর বের করছি কিরকম, সামেশন বলা আছে। তাহলে প্রথম আইসোটোপ ধরবো, প্রথম আইসোটোপ কি 17Cl35, আইসোটোপের শতকরা পরিমাণ কত আছে, প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ 75%, তাহলে শতকরা পরিমাণ বসিয়ে দিচ্ছি 75 ইনটু পারমাণবিক ভর। এর পারমাণবিক ভর কত, উপরে যেটা থাকবে সেটাই পারমাণবিক ভর, তাহলে 35 বসানো হয়েছে, উপরেরটাই পারমাণবিক ভর 35 বসানো হয়েছে। তাহলে প্রথমের আইসোটোপ কমপ্লিট, প্লাস যুক্ত দেওয়া আছে। দ্বিতীয় আইসোটোপে চলো, তাহলে সামেশন মানে কি আইসোটোপগুলির এই মানটা করে আবার প্লাস দিয়ে আবার আইসোটোপের এই মান করতে হবে। তাহলে প্রথমের আইসোটোপের এই মান করব, আবার যোগ করব, আবার পরের আইসোটোপে যাব, তার আবার এই মান যোগ করব, আরও যদি আইসোটোপ থাকতো তারপরে যাব, আবার যোগ করে আবার এই মান বসাবো। তাহলে একটাতে হয়েছে, পরেরটাতে চলো, পরের আইসোটোপ কি 17Cl37। তাহলে এখানে তার পারমাণবিক ভর কত আছে 37 বসানো হয়েছে। কত পার্সেন্ট বলা আছে, শতকরা পরিমাণ 25, তাহলে শতকরা পরিমাণ 25 বসানো হয়েছে, দিয়ে যোগ করা হয়েছে। তাহলে সামেশন, এটা সামেশন চিহ্ন উঠে যাবে যেহেতু যোগ করে দিছি। সামেশনটা কখন থাকে, যখন যোগফল আকারে থাকবে। তাহলে আমি যোগ করে দিছি মানে সামেশনটা উঠে যাবে, সামেশন থাকবে না, বাই 100 করে দেবো।
এবারে এইটা বাই 100 করলে অ্যান্সার পাওয়া যাবে 35.5। তাহলে এবারে দেখো আইসোটোপ থেকে শতকরা পরিমাণ নির্ণয়, আইসোটোপ থেকে আমি যদি কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে সামেশান অফ আইসোটোপের শতকরা পরিমাণ ইন্টু তার পারমাণবিক ভর, সামেশান মানে যোগফল, প্রত্যেকটা আইসোটোপের শতকরা পরিমাণ ইন্টু পারমাণবিক ভর যোগ করে গিয়ে নিচে 100 দিয়ে ভাগ করলে আমি নিট মৌলের পারমাণবিক ভরটা পাবো। এবারে দেখো গ্রাম পরমাণু কাকে বলা হবে, গ্রাম পরমাণুর সংখ্যা কি, সেগুলো ভালো করে লক্ষ্য। প্রথমে আসছি গ্রাম পারমাণবিক ভর। একটু আগে কি পড়েছিলাম, পারমাণবিক ভর পড়েছিলাম, এরপরে গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক ভরের কোনো একক নেই বলেছিলাম, কিন্তু গ্রাম পারমাণবিক ভর যখন বলবো তখন তার একক রয়েছে। গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর মানে পারমাণবিক ভরটাকে যখন আমি গ্রাম এককে প্রকাশ করছি তখনই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করছি, গ্রামে প্রকাশ করলেই পাবো গ্রাম পারমাণবিক ভর। যেমন দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, কিন্তু আমি যখন গ্রাম পারমাণবিক ভর বলবো নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর তখন 14 গ্রাম। তাহলে গ্রাম কথাটা যখনই জুড়ে যাচ্ছে পারমাণবিক ভরের সঙ্গে তখনই হবে গ্রাম পারমাণবিক ভর। এরপরে কি গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু কাকে বলা হবে, 1 গ্রাম পরমাণু যে কোনো মৌল বলতে মৌলের গ্রাম পারমাণবিক ভরকেই বোঝায়। তাহলে 1 গ্রাম পরমাণু মৌল বলতে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভরটাকেই বোঝাবে। গ্রাম পারমাণবিক ভর যা আর পরমাণুর 1 গ্রাম, মৌলের 1 গ্রাম পরমাণু একই ব্যাপার। তাহলে মৌলের 1 গ্রাম পরমাণু যেটা বোঝাবে মৌলের গ্রাম পারমাণবিক ভর একই বোঝাবে। 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে 16 গ্রাম অক্সিজেনকে বোঝায়, কারণ অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম। তাহলে যেহেতু গ্রাম পারমাণবিক ভর 1 গ্রাম পরমাণুকে বোঝায়, তাহলে অক্সিজেনের 1 গ্রাম পরমাণু বলতে 16 গ্রাম অক্সিজেনকে বোঝায়। এরপরে দেখো গ্রাম পরমাণু সংখ্যা। গ্রাম পরমাণু সংখ্যার সূত্র কি, মৌলের ভর বাই মৌলের গ্রাম পারমাণবিক ভর। তাহলে প্রথমে থাকবে মৌলের ভর, উপরে থাকবে বাই মৌলের কি হবে গ্রাম পারমাণবিক ভর। এখানে দেখো অঙ্ক 42 গ্রাম নাইট্রোজেনের গ্রাম পরমাণু সংখ্যা কত। তাহলে এখানে মৌল নাইট্রোজেন মৌলের ভর কত বলা আছে 42 গ্রাম। নাইট্রোজেন মৌলের ভর বাই মৌলের গ্রাম পারমাণবিক ভর। তাহলে মৌলটাকে নাইট্রোজেন মৌল, নাইট্রোজেনের ভর কত বলা আছে 42 গ্রাম, এতে গ্রাম পরমাণুর সংখ্যা কত। তাহলে আমি 42 ওপরে বসাবো মৌলের ভর, নিচে কি মৌলের গ্রাম পারমাণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত 14, তার গ্রামে প্রকাশিত গ্রাম পারমাণবিক ভর কত হবে 14 গ্রাম। তাহলে 42/14 সমান কত হবে 3 হবে। তাহলে মৌলের গ্রাম পারমাণবিক ভর উপরে হবে মৌলের ভর, গ্রাম পারমাণবিক ভরটা বসিয়ে দেবো নিচে আর উপরে মৌলের ভর বসানো হবে, দিয়ে প্রকাশ করা হবে মৌলের গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে কত হবে 3 হবে অ্যান্সার। প্রত্যেকটাকে প্রকাশ করতে হবে মৌলের ভর, মৌলের গ্রাম পারমাণবিক ভর, এরকম ভাবে পরপর ক্যালকুলেশন করে যেতে হবে। চলো আজকে এই পর্যন্তই থাক, এর পরের ডেটে নেক্সট টপিক আসবে, একদম ডিটেল ভাবে আসবে, পরপর কোশ্চেন আনসার আলোচনা করা হবে, আরও ভালোভাবে একদম এনসিআরটি সলিউশন করা হবে, যত টাইপের কোশ্চেন সবগুলো প্রত্যেকটা একদম পুরো ডিটেলসে আলোচনা করা হবে। পরের ডেটে একদম ভালো করে দেখে রাখো, পরের ভিডিওতে একদম অবশ্যই পাবে। আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।